আজকের অঙ্ক ক্লাসে আমরা জ্যামিতির যে পঞ্চম ক্লাস ডিসকাস করব সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য। গত চারটে ক্লাসে আমি বহুভুজ, ত্রিভুজ, সামান্তরিক এবং বৃত্ত সংক্রান্ত উপপাদ্য ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে তার প্র্যাকটিস সেট গ্রুপে প্রোভাইড করেছি। তোমরা প্র্যাকটিস সেটগুলো করো, কারণ ওই চারটে টপিক থেকেই এই সপ্তাহে রোববার কিন্তু আমি মক টেস্ট নেব। এই পঞ্চম টপিক থেকে আমি কোনো মক টেস্ট এই সপ্তাহে রাখছি না। তো এই টপিকটা পরে প্র্যাকটিস সেট দিচ্ছি এই রোববারের পরে। ভালো, যতগুলো টপিক করিয়েছিলাম জ্যামিতি সংক্রান্ত, আজকে তার মধ্যে একটু টাফ টপিক। টাফ কেন বলছি, একটু ভালো করে আইডিয়াটা নিয়ে নেওয়া দরকার। এই বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ ব্যাপারটা কি, বা বৃত্তস্থ কোণের কনসেপ্ট কি, বা কাকে বলে, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। তো প্রত্যেকে হাতে হেডিং করো বৃত্তস্থ কোণ বলে। দেখো বৃত্তস্থ কোণ কাকে বলে, তাহলে নামটা শুনেই বুঝতে পারছো যে বৃত্তের মধ্যস্থ কোণ। তাহলে আমি বৃত্তস্থ কোণটা তৈরি হচ্ছে কি করে এটা একটু জানাই। গতদিন তোমাদের একটা ধারণা দিয়েছিলাম আমি, যাকে ইংলিশে সেগমেন্ট বা বাংলায় যাকে কি বলা হয় বৃত্তাংশ। বৃত্তাংশ কাকে বলা হয় এটা একটু ডিসকাস করা হয়েছিল। যাকে ইংলিশে কি বলা হয়, ইংলিশে বলা হয় সেগমেন্ট। এই বৃত্তাংশ কাকে বলে, যদি কোনো বৃত্তের জ্যা বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে তাহলে প্রতিটিকে বৃত্তাংশ মানে বৃত্তাংশ বলা হয়। হ্যাঁ কি না? ধরো এই যে বৃত্তটা আঁকা আছে, এর একটা জ্যা অঙ্কন করলাম, হ্যাঁ কি না? ধরলাম এক্স ওয়াই একটা জ্যা, তাহলে এই জ্যাটা বৃত্তকে দুটো অংশে ভাগ করেছে। তাহলে তার মধ্যে এটাও আলোচনা করেছিলাম যে এই বৃত্তাংশটা আবার ক ধরনের হয়, একটু বলবে, যারা ক্লাস করেছিলে বলা উচিত। এই বৃত্তাংশটা আবার কটা ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে মেজর, উপর একটা অধিবৃত্তাংশ, আশা করি তোমরা জানো, বুঝতেই পারছো। একটা অধিবৃত্তাংশ আর একটা হচ্ছে উপবৃত্তাংশ। একটা অধিবৃত্তাংশ আর একটা হচ্ছে উপবৃত্তাংশ। অধি বলতে কোনটা, যেটাকে বলতে পারি মেজর। মেজর বলতে কি, ভালো করে দেখো, যেটা আমি চিত্রে আলোচনা করছি, গত ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম যে যেটা বড় অংশ, বৃত্তের পরিধির যেটা বড় অংশ, সেটাকে কি বলতে পারি, যেটা বড় অংশ সেটা হচ্ছে মেজর। আর যেটা ক্ষুদ্রতর অংশ সেটা কোনটা, সেটা হচ্ছে উপবৃত্তাংশ, বা সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা মাইনর বলি। হ্যাঁ কি না? তাহলে ইংলিশে বলতে পারি মেজর সার্কুলার সেগমেন্ট আর মাইনর সার্কুলার সেগমেন্ট। কথাটা ক্লিয়ার? তাহলে এটা এই ধারণার উপর ভিত্তি করে কিন্তু বৃত্তস্থ কোণ ব্যাপারটা আসবে। তাহলে বৃত্তস্থ কোণকে আরেকটা ভাষায় ইউজ করা হয়, তাই কি বলা হয় জানো? পরিধিস্থ কোণ। এটা শুনেও তোমাদের কিছুটা ধারণা তৈরি হবে। পরিধিস্থ কোণ, ভালো করে শোনো, এইগুলো আমরা ক্লাস 9-10 খুব ভালো করে জানতাম, ভালো করে শিখেছিলাম, তারই জাস্ট রিভিশন। দেখো পরিধিস্থ কোণ কেন বলছে, পরিধিস্থ কোণ বলার কারণটা কি, একটা জিনিস লক্ষ্য করো যে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ উৎপন্ন হবে কোথায়? উৎপন্ন হবে কিন্তু পরিধিতে। এই বৃত্তস্থ কোণের সঙ্গেই আর একটা টার্ম আমাদের যাবে, যেটা আমাদের শিখতে হবে, করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তবে কেন্দ্রস্থ কোণের থেকেও যেটা উপপাদ্য হিসাবে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেটা কি, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের আলোচ্য টপিক কিন্তু দুটো, একটা বৃত্তস্থ, একটা কেন্দ্রস্থ। তাহলে কেন্দ্রস্থ বৃত্তস্থ নামটা শুনে কিছুটা আইডিয়া পাচ্ছ? কি আইডিয়া? দেখো আমি যেটা, এই যে এটা মুছে দিলাম, এটা থাকুক, মানে জ্যাটা থাকুক। এক্ষেত্রে এই বৃত্তের কেন্দ্র কোনটা, কেন্দ্র আমি ও আঁকলাম, হ্যাঁ কি না? কেন্দ্র ও আঁকলাম। এরপরে ভালো করে বোঝো, একটা যে অধিবৃত্তাংশ আছে, এই অধিবৃত্তাংশের ওপর একটা বিন্দু নিলাম, এই ধরলাম এইটা হচ্ছে পি বিন্দু, আর ও বিন্দুটা হচ্ছে কেন্দ্র। এবার এই এক্স ওয়াই এর সাপেক্ষে আমি দুটো বিন্দুকে যোগ করতে পারি। এক্স ওয়াই এর সাপেক্ষে আমি দুটো বিন্দুকে যোগ করতে পারি। এটা যোগ করলাম, আবার এইটা যোগ করলাম, ভালো করে বোঝো। ক্লিয়ার হলো? তাহলে দেখো দুটো কোণ উৎপন্ন হয়েছে। দেখো একটা বৃত্তাংশের সাপেক্ষে, তাহলে এইটা বৃত্তাংশ, এই বৃত্তাংশের সাপেক্ষে যেটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে, সেটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ কি না? আবার যে কোণটা পরিধিতে উৎপন্ন হয়েছে, সেটা কি, সেটা পরিধিস্থ কোণ, যাকে আমরা বলি যে বৃত্তস্থ কোণ বা অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স। কথাটা মনে থাকবে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। তাহলে কোনো জ্যায়ের সাপেক্ষে, বা কোনো জ্যা যেটা পরিধির ওপর যে দুটো বিন্দু রয়েছে, কি কি বিন্দু এখানে?
একটা হচ্ছে ওয়াই বিন্দু, একটা এক্স বিন্দু, হ্যাঁ কি না? এরা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা কেন্দ্রস্থ কোণ, মানে অন্য পরিধির যে কোনো একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে সেটা কি কোণ? সেটা হচ্ছে পরিধিস্থ কোণ। আর পরিধিস্থ কোণটাই কি নামে পরিচিত? বৃত্তস্থ কোণ নামে পরিচিত। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে, বুঝতে না পারলে বলবে আমাকে। আরে হ্যাঁ কি না? এটা এটুকু ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি? এই রকম কিন্তু প্রশ্ন প্রচুর আসতে লক্ষ্য করা যায়, হ্যাঁ কি না? তাহলে দেখো শুধু কি এই রকম, দেখো আমরা যে পি বিন্দুটা নিয়েছি, পি বিন্দুটা কোন বৃত্তচাপে নিয়েছি? পি বিন্দুটা কোন বৃত্তচাপে নিয়েছি? পি বিন্দুটা কোন বৃত্তচাপে নিয়েছি? কে বলবে? অধিবৃত্ত। অধিবৃত্ত। অধিবৃত্তে নিয়েছি। ধরো একটা উপবৃত্তের উপর একটা নিলাম, ভালো করে দেখো, আরেকটা নিলাম কিউ, নিতেই পারি এখানে কিউ। তাহলে এখানে আমরা কি করব? এটাকেও যদি যোগ করি, এটা এই যে অ্যাঙ্গেলটা পাবো, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতে পারি? কে বলবে? এটাকে কি বলতে পারি? বলতে পারবে? এটাকে কি বলতে পারি? এটাও কিন্তু বৃত্তস্থ কোণ। দেখো ওটাও বৃত্তস্থ কোণ, এটাও কিন্তু বৃত্তস্থ কোণ। খুব ভালো করে শোনো, ওটাও বৃত্তস্থ কোণ, এইটাও বৃত্তস্থ কোণ। খেয়াল রেখো, বোঝার ব্যাপার ইম্পর্টেন্ট কিন্তু, যে যেহেতু যদি আমি ওপরের কোণটা অর্থাৎ এই পি কোণটাকে বৃত্তস্থ কোণ বলি, এই যে কিউ কোণটা এটাও তো বৃত্তস্থ কোণ, হ্যাঁ কি না? না বুঝতে পারলে আমাকে বলো। ক্লিয়ার তো? কোনো ডাউট থাকলে প্রত্যেকে রেসপন্স করো। তাহলে দুটোর গঠন প্রক্রিয়া কিন্তু ডিফারেন্ট। গঠন প্রক্রিয়া ডিফারেন্ট মানে কি? যখন আমি এই পি কোণটাকে বৃত্তস্থ কোণ বলবো, তখন সেটা কোন বৃত্তচাপের ক্ষেত্রে মানে ওপর ভিত্তি করে? এই বৃত্তাংশের উপর ভিত্তি করে। আবার যখন আমি এই বৃত্তচাপটাকে, এই সবুজ কালারে যেটা দেখাচ্ছি, এইটাকে বৃত্তস্থ কোণ বলবো, সেটা কার উপর ভিত্তি করে? এই বৃত্তাংশের উপর ভিত্তি করে। কথাটা ক্লিয়ার হলো? এবার বোঝা গেছে? রেসপন্স করো প্রত্যেকে, হ্যাঁ কি না? হ্যাঁ ক্লিয়ার মোটামুটি? দেখো কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। দেখো অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু ডিসকাস করলাম, প্রত্যেকে রেসপন্স করো। বোঝা গেছে হ্যাঁ কি না? মিনময় ক্লিয়ার হয়েছে? স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার একদম? চল, এরপরে আর একটা আমাদের কোণ আলোচনা করার প্রয়োজন। নেক্সট একটা হেডিং করে নাও, যে অর্ধবৃত্তস্থ কোণ। এটা হলেই আমি উপপাদ্যে চলে যেতে পারবো। নেক্সট হেডিং করবে অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, অ্যাঙ্গেল ইন সেমি সার্কেল, অর্ধবৃত্তস্থ কোণ। দেখো অর্ধবৃত্তস্থ কোণ বলতে আমরা কি বুঝি বা কি ব্যাপার একটু দেখে নিই। আমি বৃত্ত এটাকে একটু মুছে দিচ্ছি, সবগুলোকে যা এঁকেছি একটু মুছলাম। ওকে, আচ্ছা প্রত্যেকগুলো মিউট করো, মিউট করো, মিউট করো। দেখো সবগুলো মুছলাম। অর্ধবৃত্তস্থ কোণ ব্যাপারটা কি? আগে এখানে কেন্দ্র আঁকা প্রয়োজন। ধরলাম কেন্দ্র হচ্ছে এইটা, হ্যাঁ কি না? তাহলে কেন্দ্র বরাবর এই যে লাইনটা পাস করাচ্ছি, এইটা কি বলা উচিত? এটা কি? এটা কি? তা শুনতে পেলাম না, জোরে বলো। এবিটা কি? ব্যাস। ব্যাস। এবিটা ব্যাস, ও হচ্ছে তার কেন্দ্র, হ্যাঁ কি না? কিন্তু তাহলে এই যে ব্যাসও তো একটা জ্যা, আগের দিন ডিসকাস হয়ে গেছে, ব্যাসও একটা জ্যা। তাহলে ব্যাসও ত্রিভুজকে দুটো ভাগে ভাগ করে। তবে তার একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? যে দুটো ভাগে ভাগ করছে, অর্থাৎ যে বৃত্তাংশ আমরা দুটো পাচ্ছি, সে দুটো অলওয়েজ কি হবে? জ্যায়ের ক্ষেত্রে ইকুয়াল হবে। তাই ব্যাসের দ্বারা উৎপন্ন বৃত্তাংশ অধিবৃত্তাংশ বা উপবৃত্তাংশ কোনোটাই বলতে পারি না, কারণ বোথ আর ইকুয়াল, সমান। তাহলে ভালো করে শোনো, এই যে জ্যা যেটা ব্যাস হিসাবে রয়েছে, অর্থাৎ ব্যাস হলো জ্যা, এই জ্যায়ের সাপেক্ষে যে কোনো দিকে, মাইনর মেজরতে নেই, যে কোনো দিকে একটা যদি আমি বিন্দু নিই, ধরলাম এটা এক্স বিন্দু, এবার যদি আমি এই কোণটা উৎপন্ন করি, এই কোণটা কি নামে পরিচিত? এইটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্ত। লিখে নাও এ এক্স বি। এ এক্স বি কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো, হ্যাঁ কি না? এবার আমি যখন আলোচনা করব এই অর্ধবৃত্তস্থ কোণের কিন্তু ছোট ছোট ইকুয়েশন, ছোট ছোট ব্যাপার স্যাপার রয়েছে বা ছোট ছোট থিওরেম রয়েছে, তাহলে অসুবিধা নেই। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু এইটাও হতে পারে। আমি এখানে একটা নিলাম ওয়াই বিন্দু, তাই এইটাকে যদি যোগ করি, এটাও অর্ধবৃত্তস্থ কোণ, হ্যাঁ কি না? আবার এইখানে আরেকটা নিলাম সি বিন্দু, দিয়ে যোগ করে দিলাম, এটাও অর্ধবৃত্তস্থ কোণ। ক্লিয়ার হচ্ছে? প্রত্যেকে রেসপন্স করবে। তাহলে অর্ধবৃত্তের সাপেক্ষে অর্থাৎ ব্যাসের সাপেক্ষে যদি কোনো পরিধির কোনো অংশে কোনো কোণ উৎপন্ন হয়, তাহলে সেটা কি? অর্ধবৃত্তস্থ কোণ, যাকে ইংলিশে বলা হয় অ্যাঙ্গেল ইন সেমি সার্কেল। ক্লিয়ার মোটামুটি? রেসপন্স করো প্রত্যেকে। চল,
এরপর আমরা কিন্তু উপপাদ্যে যাব। হচ্ছে লেখা প্রত্যেকে মানে লিখে নিয়েছো মোটামুটি যেটুকু বোঝার। আচ্ছা প্রত্যেকে রেসপন্স করে দাও। শ্রেয়া বুঝতে পেরেছো? শ্রেয়াসী, মিনময়, সন্দীপ, আশিস, হ্যাঁ স্যার। মিজানুর, হ্যাঁ স্যার। স্নোপিয়া। চল হ্যাঁ নেক্সট হেডিং হ্যাঁ করো স্যার। উপপাদ্য নাম্বার 1। নেক্সট হেডিং করবে উপপাদ্য নাম্বার 1। উপপাদ্য নাম্বার 1 ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, খাতায় নোট ডাউন করো, ইম্পর্টেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো উপপাদ্য নম্বর 1-এ কি বলতে পারি, কি ব্যাপার। দেখো এই যে আমরা যদি এতক্ষণ আলোচনা করলাম বৃত্তাংশস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এই যে ব্যাপারগুলো আলোচনা করলাম, তাহলে এখানে মানে কি বলা যায়। দেখো এটাই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। একই বৃত্তাংশস্থ সকল কোণ একই, সকল কোণের মান কিন্তু একই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে কি ব্যাপারটা নোট ডাউন করো। একই বৃত্তাংশস্থ সকল কোণ এর মান সমান। নোট ডাউন করো, আমি ব্যাখ্যা করবো, ছবিতে ব্যাখ্যা করব। লিখে নাও, একই বৃত্তাংশস্থ প্রতিটি কোণ বা সকল কোণ যাই লিখতে পারো, প্রতিটি কোণ সর্বদা সমান হয় বা প্রতিটা কোণের মান একই হয়। ওকে, একই বৃত্তাংশস্থ প্রতিটি কোণের মান সমান হয়, সর্বদা সমান হয়। হয়েছে? ভালো করে দেখো, না বুঝতে পারলে আমাকে বলবে। তাহলে ব্যাখ্যা কিভাবে করব আমি? ব্যাখ্যা এটাই, ভালো করে বোঝো। দেখো এই যে বৃত্তে ও হচ্ছে কেন্দ্র, একটা জ্যা অঙ্কন করলাম, যে কোনো এই জ্যাটা অঙ্কন করলাম, এর নাম দিলাম এ বি। ওকে, তাহলে আমি একটা এই হলুদ কালারের একটা আঁকছি, এইটায় কি বলতে পারি? এই হলুদ কালারে যেটা লিখলাম এটা কি তোমরাই বলো, এটা কি? হলুদ কালারে রিপ্রেজেন্ট করলাম, এটা কি বলতেই হবে, বলো। উপবৃত্ত। হ্যাঁ হ্যাঁ, মানে উপবৃত্তাংশ। উপবৃত্তাংশ, মানে একটা একটা বৃত্তাংশ, একটা হ্যাঁ বৃত্তাংশ। হ্যাঁ এই বৃত্তাংশের সাপেক্ষে ভালো করে দেখো আমি কোন অঙ্কন করছি, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তাহলে এটার নাম দিলাম এক্স। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি, তাহলে কনফিউজ হয়ে যাবে। এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই, এটার নাম দিলাম জেড। এবার আমি আঁকতে পারি, এই একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই একটা কোণ উৎপন্ন হচ্ছে, আবার এই একটা কোণ উৎপন্ন হচ্ছে, বলতে পারি? বলা যায় তো? প্রত্যেকে ছবি আঁকো, এটা নাহলে বুঝতে পারবে না। তাহলে এই যে তিনটে কোণ উৎপন্ন হচ্ছে, এই তিনটে কি একই বৃত্তাংশস্থ কোণ তো? হ্যাঁ কি না? কারণ এই একই কথাটা তাহলে আন্ডারলাইন করলাম, কারণ এরা এই যে ইয়েলো কালারে যে আমি চিত্র বুঝিয়েছি, এই বৃত্তাংশের সাপেক্ষে তিনটে কোণ। হ্যাঁ কি না? বা এটাও ভাষায় বলতে পারো যে একই জ্যা দ্বারা উৎপন্ন তিনটি কোণ, এদের মান অলওয়েজ ইকুয়াল। তাহলে কি বলা চলে যে এ এক্স বি ইজ ইকুয়াল টু এ ওয়াই বি ইজ ইকুয়াল টু এ জেড বি। মনে থাকবে? তাহলে কোনো অঙ্কের ক্ষেত্রে আমি এর অ্যাপ্লাই করতে পারবো। রেসপন্স করো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। প্রত্যেকে বলো, প্রত্যেকে রেসপন্স করে শোনো। হ্যাঁ স্যার। চল নেক্সট উপপাদ্য নাম্বার 2 হলে বলবে, না বুঝতে পারলে আমাকে বলবে। উপপাদ্য মনে না রাখলে কিন্তু অঙ্কে আটকে যাবে। প্রপার পদ্ধতিগুলো কিন্তু আমাদের জানার দরকার। উপপাদ্য নাম্বার 2, উপপাদ্য নাম্বার 2-তে কি বলেছে? আগে আমি একটা আঁকলাম, মুছে দিয়েছি যদিও, যে অর্ধবৃত্তস্থ কোণ এঁকেছি। লিখে নাও, প্রতিটি অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? অলওয়েজ 90 ডিগ্রি হয়। নোট ডাউন করে নাও, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সর্বদাই সর্বদাই সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণ সর্বদাই সমকোণ হয়। মনে থাকবে? এটা যেন মনে থাকে। কারণ দেখো আগের ছবিটা কি তোমরা এঁকেছিলে? আমার নেই, মুছে দিয়েছি। তোমরা ছবি এঁকেছিলে আশা করি। তো তোমরা ছবি এঁকেই দেখো, যখন এঁকে রেখেছিলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আঁকাটা যত খারাপই হোক না কেন ওটা সমকোণ সমকোণ লাগছে কিনা। রেসপন্স করো, হ্যাঁ কি না? আমি আরেকবার আঁকছি, দেখো এইটা কি? এটা হচ্ছে ব্যাস, এক্স ওয়াই কে ব্যাস বলছি। তাহলে এর ওপর যে কোনো একটা জায়গায় নিলাম, আর একটা জায়গায় নিলাম, তাহলে এটা এ নিচ্ছি, এটা বি নিচ্ছি। তাহলে যদি যোগ করে দিই, তাহলে এই দুটো কি হবে? এই এই দুটো কি হবে? এই দুটো অলওয়েজ সমান হবে,
সমানটা কেন হবে, কোন লজিকে সমান হবে কে বলবে? এই দুটো সমান বলছি কোন যুক্তির সমান বলছি? আগের উপপাদ্যে, কারণ ওটা একই বৃত্তাংশের ওপর অবস্থিত, তাই এটা উভয় সবসময় সমান হবে। তাহলে এই দুটো কোণের মান কত হবে? নোট ডাউন করে নাও, এরা তো সমান হবে জানি আমরা। এক্স এ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বি ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। মনে থাকবে? ক্লিয়ার কিনা বলো, রেসপন্স করো, ইয়েস অর নো? ইয়েস স্যার। হচ্ছে চল চল দেখো নেক্সট। নেক্সট 3 নম্বরটা কিন্তু আমার বিশেষ প্রিয়, অঙ্কে খুব কাজে লাগে, আর এটা মনে রাখাটাও কিন্তু উচিত। খুব ভালো উপপাদ্য। এই উপপাদ্যগুলো 9-10 প্রমাণ করতে দিত। এখন তো আমাদের প্রমাণের ব্যাপার নেই, আমাদের শুধুমাত্র থিওরেমটা মনে রাখার দরকার। উপপাদ্য নাম্বার 3, অঙ্কের খাতা বের করবে, একটা খাতা যেন ফেস করে করা থাকে। অনেক স্টুডেন্ট যে কোনো যা খাতা পায় করতে আরম্ভ করে দেয়, কোনো সিস্টেমেটিক্যালি থাকে না। এরকম করলে কিন্তু কম্পিটিটিভে সাকসেস পাওয়া খুব ডিফিকাল্ট। খাতা মেনটেন করো যেন প্রতিটা খাতায় সিকোয়েন্স ওয়েন্স থাকে, কোনো ক্লাস মিস হয়ে গেলে ফাঁকা থাকে যেন, কিন্তু যেন খাতা সিকোয়েন্স থাকে। ওকে, চলো নোট ডাউন করো। কোনো বৃত্তের, নোট ডাউন করবে এটা আগে, আগে বলি তারপরে তোমার ব্যাখ্যা করছি। কোনো বৃত্তের একই বৃত্তাংশের ওপর, একই বৃত্তাংশের সাপেক্ষে করো, কথাটা ভালো শোনাবে, একই বৃত্তাংশের সাপেক্ষে, সাপেক্ষে এরকম একটু মিউট করে দাও না, সরি স্যার। সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কাকে বলে আমি আলোচনা করেছি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। মনে থাকবে? মনে থাকে যেন, দ্বিগুণ হয়। হচ্ছে একই বৃত্তের একই বৃত্তাংশের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। হচ্ছে রেসপন্স করো। তাহলে একটু এঁকে নি। তাহলে একই বৃত্তচাপের সাপেক্ষে মানে কি, বৃত্তচাপের সাপেক্ষে মানে কি, বা একই বৃত্তাংশের সাপেক্ষে মানে কি? একটা বৃত্তাংশের চাপের বা বৃত্তাংশ বা বৃত্তচাপ যাই বলি না কেন, আমাদের দুটো বিন্দু প্রয়োজন। আমি দুটো বিন্দুকে এক্স ওয়াই আঁকছি, হ্যাঁ কি না? এখানে কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে ও, এবং ওর একটা যে কোনো কোণ নিয়ে নি, এটা হচ্ছে ধরে নিচ্ছি পি কোণ। তাহলে যোগ করো তো, যোগ করতে পারি। দেখো এটা হচ্ছে বৃত্তাংশ, এই বৃত্তাংশের সাপেক্ষে এই এক্স ও ওয়াই এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এক্স পি ওয়াইটা কি? এক্স পি ওয়াইটা বৃত্তস্থ কোণ। তাহলে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? এক্স ও ওয়াই ইজ 2 ইন্টু কত হবে? এক্স পি ওয়াই, হ্যাঁ কি না? বলো বোঝা গেল কিনা? একই বৃত্তাংশের সাপেক্ষে বা একই বৃত্তচাপের সাপেক্ষে বা একই জ্যায়ের ওপর তুমি যদি এইটা যোগ করে দাও, এটা তো জ্যাই মনে হবে, হ্যাঁ কি না? তাহলে ভাষা যেটাই থাকুক না কেন, তোমরা কিন্তু সলিউশন বা উপপাদ্য কিন্তু একই। ক্লিয়ার কিনা বলবে, রেসপন্স করো, ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হচ্ছে হ্যাঁ কি না রেসপন্স করবে প্রত্যেকে। চলো এরপরে ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট যে আমাদের এই প্রতিটার এক একটা করে বিপরীত উপপাদ্য বলতে পারি। দেখো আমি গতদিন বিপরীত উপপাদ্যগুলো শেখাচ্ছিলাম। বিপরীত উপপাদ্য কাকে বলে? যে প্রতিটা লাইনের রেসপেক্টে একটা করে বিপরীত কথা আমরা ইউজ করতে পারি। বিপরীত কথা ইউজ করতে পারি মানে কি? দেখো প্রথম উপপাদ্য নাম্বারে যাও। প্রথম উপপাদ্য আমি কি লিখিয়েছি? একই বৃত্তাংশস্থ প্রতিটি কোণ সর্বদা সমান হয়। এর বিপরীত উপপাদ্য কি বলতে পারি? লেখার দরকার নেই, শুনে নাও। কি বলতে পারি? বলা যাবে যদি একাধিক বৃত্তস্থ কোণ সমান হয় তাহলে তারা একই বৃত্তচাপের উপর অবস্থিত। বলা যাবে? রেসপন্স করো। আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। যদি একাধিক, এটা বুঝতে পারলাম না, বলি। অবশ্যই যদি একাধিক বৃত্তস্থ কোণ পরস্পর সমান হয় তাহলে ওরা একই বৃত্তাংশের ওপর বা বৃত্তচাপের উপর অবস্থিত। বলা যাবে? হ্যাঁ কি না? কোনো বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হলে সেটি অর্ধবৃত্তস্থ কোণ, হ্যাঁ কি না? বিপরীতটা বলা যায়। কোনো বৃত্তস্থ কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটি ব্যাসের ওপর অবস্থিত, বলা যায়, হ্যাঁ কি না?
হুম ক্লিয়ার তো? দেখো তৃতীয়টার কোনো বিপরীত হয় না, তৃতীয়টার কোনো বিপরীত হয় না, কিন্তু এতটুকু ক্লিয়ার যে একটু বললাম। রেসপন্স করো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার হয়েছে। দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু, মনে রাখার ব্যাপার, কোনো ডাউট থাকলে কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করো, ইম্পর্টেন্ট কিন্তু। ক্লিয়ার হয়েছে? আরে হ্যাঁ কি না। চল চল চল। এরপরে এই পঞ্চম উপপাদ্যটা কিন্তু, এই চতুর্থ উপপাদ্যটা একটু কঠিন, এটা দিয়ে খুব একটা কোশ্চেন দেখি না, কিন্তু করিয়ে রাখা প্রয়োজন। উপপাদ্য নাম্বার 4, উপপাদ্য নাম্বার 4 খুব ভালো করে বোঝো। উপপাদ্য নাম্বার 4-এ কি বলেছে, আগে ছবি আঁকি, ছবি এঁকে ব্যাখ্যা করব। একটা কেন্দ্র দেখো, কেন্দ্র দেখো, দুটো কেন্দ্রস্থ কোণ আঁকলাম। ওকে, দেখো তাহলে এ, এটা ও নাম দিচ্ছি, বি, এক্স ও ওয়াই। তাহলে বলো তো এই এক্স ও ওয়াই আর এ ও বি এরা পরস্পর কি কোণ? এক্স ও ওয়াইটা কি কোণ আর এ ও বিটা কি কোণ? কে বলবে? এতক্ষণ করলাম, বলা উচিত এই দুটো কি কোণ। কেন্দ্রস্থগণ ভেরি গুড, কেন্দ্রস্থ কোণ, একদম পারফেক্ট। কেন্দ্রস্থ কোণ কার সাপেক্ষে? এটা হচ্ছে এ ও বি এর সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ, আবার এক্স ওয়াই এর সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ এক্স ও ওয়াই, হ্যাঁ কি না? তাহলে বোথ অ্যাঙ্গেল ইন সেন্টার, দুটোই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে দুটোর কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক কি? তাহলে এটা কিন্তু একটা খুব ভালো উপপাদ্য। যদি দুটো ভিন্ন বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ সমান হয়, তাহলে তারা সমান জ্যা সৃষ্টি করবে। ওকে, তাহলে কি বলতে পারি? যদি এক্স ও ওয়াই কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু এ ও বি কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে ভালো করে শোনো, এ ও এবং বি দ্বারা উৎপন্ন জ্যা, এক্স এবং ওয়াই দ্বারা উৎপন্ন জ্যা, এদের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। হ্যাঁ কিনা বোঝা গেছে? রেসপন্স করো। বোঝা গেল কি বললাম? আমি থিওরি লেখাইনি, জাস্ট বোঝালাম। বোঝা গেছে? হ্যাঁ স্যার চলো তাহলে এখানে লিখে নাও ভালো করে তো টোটাল থিওরেমটা, যে একই বৃত্তে, নোট ডাউন করো, একই বৃত্তে দুটি ভিন্ন বৃত্তচাপ দ্বারা, দুটি ভিন্ন বৃত্তচাপ দ্বারা, আমরা হাতে লেখা অসুবিধা হলে বলবে, বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ সমান হলে, উৎপন্ন কেন্দ্রস্থ কোণ সমান হলে, সমান হলে, সমান হলে, ভালো করে দেখবে, সমান হলে দুটি বৃত্তচাপ এর দৈর্ঘ্য সমান, দুটি বৃত্তচাপ এর দৈর্ঘ্য সমান। ব্যাকে লিখে দিচ্ছি জ্যা, এর দৈর্ঘ্য সমান। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, না বুঝতে পারলে আমাকে বলো। ক্লিয়ার একদম? হ্যাঁ কি না? ক্লিয়ার স্যার হয়েছে না হয়নি? দেখো এটাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে আমি আর থিওরেম লেখাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি, এগুলো ঠিক থিওরেম বলা চলে না, এগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের মতো হয়। ভালো করে দাও কি বলেছে, কিরকম ব্যাপার। আচ্ছা লেখা হয়েছে, এটা মুছবো তাহলে আমি। লেখা হয়েছে প্রত্যেকে, প্রত্যেকে রেসপন্স করো। মুপিয়ান, মিনময়, হ্যাঁ স্যার। মাফিজুর, সন্দীপ, শ্রেয়া লেখা হয়েছে মোটামুটি। হ্যাঁ স্যার। ওকে ওকে হ্যাঁ চলো স্যার হ্যাঁ স্যার চলো। এবার একটা অন্যরকম, এটা বিভিন্ন ক্ষেত্রে বিবৃতিমূলক প্রশ্নের ক্ষেত্রে আমার জানার প্রয়োজন, বা কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেশন এলে জানার প্রয়োজন, তাই এটা একটু বলে দিচ্ছি। দেখো একটু মুছছি। প্রত্যেকে বৃত্ত আঁকো, দুটো, দুটো বৃত্ত পাশাপাশি আঁকবে, দুটো বৃত্ত পাশাপাশি আঁকো, দিয়ে একটা ব্যাস এঁকে দাও। দুটো বৃত্ত পাশাপাশি এঁকে একটা ব্যাস আঁকো, ব্যাস। তাহলে এটা কেন্দ্র, তাহলে একটা ব্যাস আঁকো এরকম ভাবে, আর একটা ব্যাস ঠিক একটু একটু হালকা যেন ক্রস করে হয়, ক্রস চিহ্ন জেনারেট করে, এরকম একটা হয়। ঠিক আছে, এঁকেছো প্রত্যেকে? তাহলে এখানে মানে বিবৃতিটা কিরকম হবে, যে একই বৃত্তের দুটো জ্যা যদি পরস্পরকে, সরি ভুল বললাম, একই বৃত্তের দুটো ব্যাস যদি পরস্পরকে ছেদ করে,
তাহলে পরিধিতে তাদের ছেদবিন্দু, তাহলে বলতে পারি একটা এ বি ব্যাস আর একটা সি ডি ব্যাস। তাহলে ছেদবিন্দু পরিধিতে কি কি? একটা এ বি ছেদবিন্দু আর একটা কি সি ডি ছেদবিন্দু। যদি এই ছেদবিন্দুগুলোকে পরস্পর যোগ করা হয়, ভালো করে দেখো, যদি এই ছেদবিন্দুগুলিকে পরস্পর যোগ করা হয় তাহলে কি বলতে পারি? কি বলতে পারি? এটা কি উৎপন্ন করবে? দেখতে কেমন লাগছে? এরা আয়তক্ষেত্র উৎপন্ন করবে। হচ্ছে, নোট ডাউন করো, একই বৃত্তের দুটি ব্যাসের প্রান্তবিন্দু পরস্পর যোগ করলে আয়তক্ষেত্র উৎপন্ন হয়। নোট ডাউন করো, লিখে নাও। আমি যেটা চিত্রে বোঝালাম তোমরা পারলে ভাষায় লিখে নাও। একই বৃত্তের দুটি ব্যাসের প্রান্তবিন্দু পরস্পর যোগ করলে আয়তক্ষেত্র উৎপন্ন হয়। লেখা হয়েছে, রেসপন্স করতে হবে এস অর নো। ক্লিয়ার? প্রত্যেকে বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। চল, এরপরে কন্ডিশনটা চেঞ্জ করে নিচ্ছি, তোমরা লিখে নাও। কন্ডিশনটা চেঞ্জ করছি। কি কন্ডিশন, কিভাবে চেঞ্জ একটু ভালো করে বুঝে নেবে। দেখো, এবার কন্ডিশন কি, এখানেও থাকবে দুটো ব্যাস, কিন্তু দুটো ব্যাসের ক্ষেত্রে কি দেখবো আমরা? দুটো ব্যাসের ক্ষেত্রে দেখবো তারা পরস্পরকে ছেদ করবে লম্বভাবে। যদি দুটো ব্যাস পরস্পর লম্বভাবে ছেদ করে, যেমন একটা ব্যাস এঁকেছি আর একটা ব্যাস যদি আমি একদম 90 ডিগ্রি ভাবে ছেদ করে, লম্বভাবে ছেদ করে, তাহলে কি হবে? এটা হচ্ছে সিডি। তাহলে এদের যদি প্রান্তবিন্দুগুলোকে পরস্পর যোগ করি, যে ফিগারটা তৈরি হবে সেই ফিগারটা কিরকম হবে? তোমরাই বলো। বর্গাকার। বর্গাকার। নোট ডাউন করো, বর্গক্ষেত্রাকার। মনে থাকবে? লিখে নাও প্রত্যেকে। দুটি একই বৃত্তের দুটি ব্যাস যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তাহলে তাদের প্রান্তবিন্দুগুলো পরস্পর যোগ করলে বর্গক্ষেত্র উৎপন্ন হয়। ওকে, ক্লিয়ার হয়েছে? রেসপন্স করবে ইয়েস অর নো? ইয়েস স্যার। হয়েছে? কোনো অসুবিধা নেই? কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। এই টপিকগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। হয়েছে? চল, লাস্ট আমাদের ছোট্ট টপিক একটা বাকি আছে। হেডিং করে নাও পরিবৃত্ত অন্তর্বৃত্ত। হেডিং করে নাও পরিবৃত্ত অন্তর্বৃত্ত। দেখো, পরিবৃত্ত অন্তর্বৃত্ত কাকে বলে, কিভাবে কিভাবে কি ব্যাপার, কেউ বলতে পারবে? পরিবৃত্ত অন্তর্বৃত্ত কার ক্ষেত্রে এটা পরিবৃত্ত অন্তর্বৃত্ত হয়? এটা কিন্তু ত্রিভুজের হয়। ওকে, তাহলে ত্রিভুজ হেডিং করে তার দুটো লিখে নাও, একটা পরিবৃত্ত, একটা হচ্ছে অন্তর্বৃত্ত। ওকে, তাহলে পরিবৃত্ত কি? পরিবৃত্ত কাকে বলে? ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত হলে সেটা পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, আর বাইরেরটা পরিবৃত্ত। ব্যাস, তাহলে একটি একটি ত্রিভুজের যদি পরিধির ওপর তিনটে আমি বিন্দু নিই, এই তিনটে বিন্দুকে যদি যোগ করে দেওয়া হয়, তাহলে এই ত্রিভুজকে দেখে নাও, ত্রিভুজকে পরিবেষ্টন করে পরিবেষ্টন করে একটা বৃত্ত বর্তমান, এটাই কি বলা হয়? এটাকে বলা হয় পরিবৃত্ত। হ্যাঁ কি না? পরিবৃত্ত। এরপরে অন্তর্বৃত্ত কাকে বলে? অন্তর্বৃত্ত মানে এই ত্রিভুজের ভিতরে যদি কোনো বৃত্ত বর্তমান থাকে, তাহলে তাকে কি বলা হয়? তাহলে তাকে অন্তর্বৃত্ত বলে। অন্তর্বৃত্ত অলওয়েজ আঁকা একটু ডিফিকাল্ট হয়, কিন্তু আমাদের এটাকে আঁকা মানে প্রয়োজন, যেমন ভাবে হোক। এটা ক্লাস 10-এ আমাদের সম্পাদ্যে ছিল, মনে করে দেখো। এটা হচ্ছে অন্তর্বৃত্ত। হ্যাঁ কি না? পরিবৃত্তের কেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্রকে কি বলা হয়? পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র, আর অন্তর্বৃত্তের কেন্দ্রকে বলা হয় অন্তর্কেন্দ্র। ঠিক আছে, তার নোট ডাউন করে নাও। পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র, আর অন্তর্বৃত্তের কেন্দ্রকে বলা হয় অন্তর্কেন্দ্র। মনে থাকবে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। পরিবৃত্তের যে কেন্দ্র সেটাকে পরিকেন্দ্র, অন্তর্বৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে অন্তর্কেন্দ্র। কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না? চল, এই দুটো ছোট্ট থিওরেম রয়েছে। এরপরে আমরা হচ্ছে অঙ্কে যাব। 7খানা অঙ্ক রয়েছে, একটু টাফ টাইপ আর কি, কঠিন টপিকটা খুব কঠিন, সহজ নয়। যতগুলো জ্যামিতি ক্লাস করি তার মধ্যে এটা কঠিন টপিক। ঠিক আছে, চল
এতক্ষণ যে থিওরি পার্ট বোঝালাম আশা করি ক্লিয়ার হয়েছে। এই আজকের প্রথম কোশ্চেন দেখা যাক, 7খানা কোশ্চেন করার পরে টপিকটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আজকের প্রথম কোশ্চেন কি বলেছে, এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও। তাহলে একটা এবিসি ত্রিভুজের মানে কি, আমি একটা আঁকা প্রয়োজন, এবিসি ত্রিভুজ এঁকে দাও। দেখো একটু ভালো করে আঁকার চেষ্টা করবে, আঁকার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, আঁকার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। দেখো এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, নাম দাও এ বি সি। এর পরিকেন্দ্র বলতে এই বৃত্তটার কেন্দ্র, এটা কি বলেছে, এটা বলেছে ও, হ্যাঁ কি না দেখেন। এটাকে একটু যোগ করে দিই, কাজে লাগবে, হ্যাঁ কি না। তাহলে বলেছে ও বি সি কোণ। তাহলে ও বি সি কোণ বলতে কোনটার কথা বলা হয়েছে বলো তো? ওবিসি কোণ বলতে এই কোণটা বলা হয়েছে, রেসপন্স করো। এই কোণটা বলা হয়েছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। চেয়েছে কি বিএসি কোণ, এই কোণটার মান চেয়েছে। দেখো তো পারা যায় কিনা। আশিসের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছে, ভেরি গুড। দেখি পারা যায় কিনা। দেখো খুব ভালো করে বুঝবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট টপিক এটা। দেখি একজনের অ্যান্সার পেয়েছি। দেখো ভালো করে বোঝো, যদি এই ত্রিভুজটাকে আমি আলাদা করে আঁকি, এই ত্রিভুজটাকে যদি আলাদা করে আঁকি, কোন ত্রিভুজটা, ও বিসি ত্রিভুজকে আলাদা করে আঁকলাম, বলতে পারি ও বি ইজ ইকাল টু ওসি, বলতে পারি ইয়েস অর নো। কেন কেন লিখবো ও বি ইজ ইকাল টু ওসি, কেন হবে? আরে বলো কেন হবে? ব্যাসার্ধ। এরা হচ্ছে একই ত্রিভুজের ব্যাস, এই একই বৃত্তের ব্যাসার্ধ, একই না। তাহলে বলতে পারি ও বিসি কোণ ইজ ইকুয়াল টু ও সিবি কোণ, দুটো কোণ তো ইকুয়াল হবে। তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে। তাহলে একটা ত্রিভুজের তুমি দুটো কোণ পেয়ে যাচ্ছ, 3 নম্বর কোণটা অর্থাৎ এই কোণটা বেরোবে। তাড়াতাড়ি বলো তো কত হবে? 30 30 60, 60 যদি 100 থেকে মাইনাস হয় কত হচ্ছে, বলো বলো তাড়াতাড়ি। 120। তাহলে সরি, 120 ডিগ্রি পাবো। এরপর আমাদের বৃত্তের ফর্মুলা কি, বৃত্তের ফর্মুলা দেখো বিসি বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপের সাপেক্ষে এই কোণটা কি কোণ, বিওসি কোণটা কি কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ কি না। আবার বিএসি কোণ এটা কি কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক আমরা জানি, যদি কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণ কত হবে, বলো বলো। লিখলাম, বললাম তো আমি, 3 নম্বর উপপাদ্য কি বলেছি, যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে হাফ অফ 120 ইজ ইকুয়াল টু 60। তাড়াতাড়ি বলা উচিত ছিল, বলা যাবে। তাহলে অ্যান্সার কত, 60 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে কিনা বলে রেসপন্স করো প্রত্যেকে। পিয়া বুঝতে পারলে, বাকি কিছু ক্লিয়ার হয়েছে? শ্রেয়া বুঝতে পেরেছো? মিনময় বুঝতে পেরেছো? রাখি হ্যাঁ স্যার। না বুঝতে পারলে বলো। দেখো এখানে ত্রিভুজের নিয়মও প্রযোজ্য। তাহলে আগে আমি দেখে নিলাম যে ওবি আর ওসি এটাই একই বৃত্তের দুটি ব্যাসার্ধ সমান হবে। আমরা এটাও ত্রিভুজের নিয়মে জানি, দুটো বাহু সমান মানে দুটো কোণও সমান। তাহলে ওবিসি আর ওসিবি কোণ সমান, দুটোই 30 ডিগ্রি করে। তাহলে বাকি যে একটা কোণ রয়েছে একটা ওই ত্রিভুজটার, সেটা বেরোবে বিওসি কোণ 180। 180 থেকে 30 মাইনাস 30 করে দিলে 120। এবার লক্ষ্য রাখো যে একটা কেন্দ্রস্থ কোণ আর একটা পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। ব্যাস আমরা নিয়ম জানি তো, উপপাদ্য নম্বর 3, যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ হয়, অর্থাৎ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। বলতে পারি, রেসপন্স করো প্রত্যেকে। ক্লিয়ার হয়েছে নাকি না, বোঝা গেছে? রিমা বুঝতে পেরেছো? সন্দীপ ক্লিয়ার একদম এইভাবে? হ্যাঁ স্যার। চল পরে কোশ্চেন। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ওপর এ বি সি তিনটি বিন্দু এমন ভাবে অবস্থিত যে এ বি ইজ ইকুয়াল টু এসি কেন্দ্রে যথাক্রমে 90 ডিগ্রি ও 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বিএসি কোণের মাপ কত, দেখো পারা যায় কিনা। দেখো খুব ভালো কোশ্চেন, কিন্তু খুব ভালো কোশ্চেন। দেখো পারা যায় কিনা, আমি আঁকি। দেখো
আগে একটা বৃত্তের কেন্দ্র এঁকে দিই। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রটা ও। ওকে, চল তাহলে তিনটে বিন্দু এমন ভাবে আঁকতে হবে যাতে এ বি ইজিক্যাল টু এসি হয়। এটা আঁকলাম, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে এ, এটা বি, এটা ধরলাম সি। তাহলে এ বি ইজিক্যাল টু এসি হচ্ছে মানে কি, এ এ এ আর সি কে কানেক্ট করছি, আর একটু বাঁকা হয়ে গেছে, এ আর সি কে কানেক্ট করছি আর এ আর বি কে কানেক্ট করছি, এটা কি ইকুয়াল হবে। এবার এরা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা কি হবে দেখো, এ বি কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কেন্দ্রে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি। ক্লিয়ার করো, বোঝা গেল কিনা। আর এসি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 110 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে, রেসপন্স করো ইয়েস অর নো। তাহলে এই কোণটার মান আমাকে জানতে চেয়েছে, কোনটা, বি এ সি, এই কোণটা জানতে চেয়েছে। একটু চেষ্টা করো দেখি পারা যায় কিনা, একটু চেষ্টা করো। একটা জিনিস বলি, এরা কিন্তু একই লাইনে উপস্থিত নয়। দরকার হলে আমি আরেকটু নিচের দিক করে আঁকছি, তোমাদের অসুবিধা হলে আরেকটু সিটাকে নিচের দিক করে আঁকছি। এটা কিন্তু দেখো, এবার একটু অত মনে নাও হতে পারে, সি ও বি এটা কিন্তু একই লাইনে অবস্থিত নয়, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াতো না, একই লাইনে অবস্থিত নয়, খেয়াল রাখো। ঠিক আছে, একই লাইনে অবস্থিত হলে যোগফল কত হতো, 180 হতো। এটা কি 180 হচ্ছে, এটা তো 200 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে শুধু। চল একটু চেষ্টা করে যাক, অনেকগুলো বিশেষ ব্যাপার রয়েছে, দেখি পারা যায় কিনা। কে করতে পারে, খুব বুদ্ধির 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 কোশ্চেন। দেখি কে করতে পারে। আচ্ছা, অ্যান্সার পেয়েছি। আচ্ছা, শ্রেয়সীর অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, রূপম পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। এইরকম একটা অবস্থান আছে, ওকে। এই কোণটা কত, এই কোণটা আছে 110 ডিগ্রি, এইটা হচ্ছে, একটু শোধ করে রাখি, এইটা হচ্ছে 90 ডিগ্রি। ভালো করে বোঝো। তাহলে কেউ আমাকে এই কোণটা বের করতে পারবে, অর্থাৎ আমি যদি তোমায় জিজ্ঞেস করি এই কোণটার মান কত, বেরোবে একটা 360 minus 100 plus 90. ভেরি গুড ভেরি গুড, 360 ডিগ্রি মাইনাস 110 প্লাস 90। কেন, একটা বিন্দু মানে কত ডিগ্রি হয়, একটা বিন্দু মানে কত ডিগ্রি হয় বলো, 360 ডিগ্রি হয়, সেখান থেকে আমি দুটো মাইনাস করছি, তাহলে 360 ডিগ্রি মাইনাস 200 ডিগ্রি, দ্যাট ইকুয়াল টু 160 ডিগ্রি। তাহলে এইটার 160. মান 160 ডিগ্রি পেলাম। দেখো এবার চলে এসো আবার সেই 3 নম্বর উপপাদ্য, তাই বলেছিলাম না উপপাদ্যটা আমার খুব প্রিয়, কারণ প্রচুর কোশ্চেনে কাজে লাগে। এই হচ্ছে বৃত্তচাপ বা এই হচ্ছে বৃত্তাংশ। এই বৃত্তাংশের সাপেক্ষে ভালো করে দেখো তো, যে সি ও বি এই কোণটা কি কোণ, বলতে পারি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কারণ কেন্দ্রে উৎপন্ন হয়েছে। আবার ওই বৃত্তচাপের সাপেক্ষে সি এ বি কোণটা কি কোণ, সি এ বি কোণটা বৃত্তস্থ কোণ। বলা চলে, রেসপন্স করো হ্যাঁ কি না, বলা চলে কি চলে না, ভালো করে দেখে বলো। একটা কেন্দ্রে উৎপন্ন যে কেন্দ্রস্থ কোণ, ওই একই বৃত্তচাপের সাপেক্ষে বৃত্তে উৎপন্ন হয়েছে বা পরিধিতে উৎপন্ন হয়েছে পরিধিস্থ কোণ। তাহলে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আবার বলতে হবে আগের অঙ্কের মতোই। তাহলে এই বিএসি কোণের মানটা কত হবে বলো, অর্ধেক হবে, হাফ ইন্টু 160, দ্যাট ইকুয়াল টু 80 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে, রেসপন্স করো হ্যাঁ কি না। বোঝা গেছে না যায়নি, একটু রেসপন্স করো প্রত্যেকে। মাপিজুর ক্লিয়ার Yes, sir. হয়েছে, সন্দীপ বোঝা গেছে, রিমা, Yes, sir. শ্রেয়সী, রাখি, আশিস ক্লিয়ার মোটামুটি। দেখো না বুঝতে পারলে বলো আমাকে, খুব ভালো কোশ্চেন ছিল কিন্তু হচ্ছে। চল চল চল, দেখো নেক্সট কোশ্চেন। দেখো এখানে না চিত্র আঁকার প্রয়োজন নেই, আজকে 3 নম্বর প্রশ্ন, যেখানে চিত্র কিন্তু এঁকে দেওয়াই আছে। কি বলেছে নিচে, চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ হচ্ছে ব্যাস, ওকে, ও এ ও পি 120 ডিগ্রি আইডেন্টিফাই করাই আছে। তাহলে এ বি কিউ এর মান কত, অর্থাৎ এই কোণটার মান কত, দেখো তো চেষ্টা করে পারা যায় কিনা, দেখো তো, দেখো চেষ্টা করে পারা যায় কিনা। সহজ কোশ্চেন,
সহজ কোশ্চেন, পারা যায় কিনা? সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, মুখে মুখে হবে, মানে দেখে হয়ে যাবে। আচ্ছা, রূপম বলছো 60 ডিগ্রি, সৌমি বলছো 30 ডিগ্রি, উত্তর অর্ধেক চলে এসছে। আচ্ছা দেখা যাক, আমি কোনো কিছু পেন পেপার মানে ইউজ না করে অনলাইন পরীক্ষার ক্ষেত্রে ডিরেক্ট অ্যান্সার হবে, কোনো কিছু লেখার প্রয়োজন নেই। শ্রেয়সী বলছো 30 ডিগ্রি, সন্দীপ বলছো 30 ডিগ্রি। চলো দেখে নাও, রূপম তুমি আনমিউট করো, বলো এই কোণটা 120 হলে এই ওই পাশের কোণটা কত হবে? 180 মাইনাস 120। দ্যাট ইকুয়াল টু, বলো কত? মানে 180 মাইনাস 120 কত হচ্ছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। ওকে, এবার দেখে না, আমি এই বৃত্তচাপটার সাপেক্ষে দেখব, এই বৃত্তচাপের সাপেক্ষে এই কোণটা কত বেরোলো, এই কোণটা কত বেরোলো? 60 ডিগ্রি বেরিয়েছে। এটা কি কোণ? এটা তো কেন্দ্রে উৎপন্ন হয়েছে, তাহলে কি কোণ? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। আর এইটা কি কোণ উৎপন্ন হলো? পরিধিতে উৎপন্ন হয়েছে, এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি সম্পর্ক? কোনটা বেশি হয়? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কম হয় না বেশি হয়? বৃত্তস্থ কোণ ছোট হয়, তো তাহলে অর্ধেক হয়ে যায়। তাহলে 60 ডিগ্রি বাই 2 30 ডিগ্রি অ্যান্সার হবে। তাহলে মুখে মুখে বলতে পারি 30 ডিগ্রি। আমি কোনো পেন পেপার ইউজ না করে এর অ্যান্সার করা যায়। বলো প্রত্যেকে রেসপন্স করে, বোঝা গেছে কি যায়নি? এই রকম কিন্তু কোশ্চেন প্রতিটা পরীক্ষায় দেয়, ছবি তুলে দিয়ে। বোঝা গেল কি গেল না? মিনময় রেসপন্স করো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। শ্রেয়া বুঝতে পেরেছো? সন্দীপ, পপিয়া, আশিস, হ্যাঁ স্যার। মাফিজুর, ক্লিয়ার স্যার। তো? দেখো হ্যাঁ, আমি কিন্তু কিচ্ছু লিখলাম না কোনটা বৃত্তস্থ কোনটা কেন্দ্রস্থ, জাস্ট বৃত্তচাপকে আইডেন্টিফাই করলাম, কেন্দ্রে উৎপন্ন হচ্ছে কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি, ওই একই বৃত্তচাপের সাপেক্ষে এ বি কিউ দ্যাট ইজ পরিদৃষ্ট কোণ অর্ধেক হবে। ক্লিয়ার? রেসপন্স করতে হবে ইয়েস অর নো, হ্যাঁ কি না? ওকে চলো, অ্যান্সার প্রত্যেকে সঠিক দেওয়া দরকার, উচিত ছিল এটা। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এ বি সি এর পরিকেন্দ্র ও দেওয়া আছে, বিএসি কোণ 85 ডিগ্রি, বিসিএ 75 ডিগ্রি, তাহলে ও এসি কোণ কত হবে? দেখো এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কিন্তু আঁকা প্রয়োজন, না আঁকলে বুঝতেই পারবো না। আজকের চতুর্থ প্রবলেম দেখো, তাহলে তিনটে বিন্দু নিয়ে নাও, একটা এ বিন্দু, একটা বি বিন্দু, আর একটা সি বিন্দু। তাহলে বি বিন্দু সি, তাহলে তো আমি এ বি সি ত্রিভুজ আঁকতে পারবো। এ এর সঙ্গে সি যোগ করলাম, বি এর সঙ্গে সি যোগ করলাম। দেখো তাহলে এবিসি ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের ভালো করে বুঝে নাও কি কি ডেটা দেওয়া আছে। আচ্ছা আগে কেন্দ্র এঁকে নিই, তাহলে কেন্দ্র হচ্ছে এইটা, কেন্দ্র হচ্ছে ও। এবার কি বলেছে দেখো, বলেছে বি এ সি। আচ্ছা এই কোণটা বলে দিয়েছে কত ডিগ্রি? 85 ডিগ্রি, অসুবিধা নেই। আবার বলেছে বিসিএ, বিসিএ এই কোণটা ত্রিভুজের এই বাহুটা, এটা বলে দিয়েছে কত? 75 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে ও এ সি কোণ, আচ্ছা আচ্ছা এই কোণটা যোগ করতে হবে। এক মিনিট দেখো, অসুবিধা থাকলে বলবে আমাকে। মান কত? চলো করে ফেলো। শ্রেয়সীর খুব তাড়াতাড়ি পেয়েছি, আশিসের খুব তাড়াতাড়ি পেয়েছি, ফ্র্যাকশন অফ কয়েক সেকেন্ডে পেয়েছি। ভেরি গুড। কোন চেয়েছে, কোনটা চেয়েছে? ও এ সি। খেয়াল রেখো ও এ সি কোনটা? ও এ সি কোণ হচ্ছে এই কোণটা। ওকে, ও এ সি কোণ হচ্ছে এই কোণটা। দেখো পারা যায় কিনা। মিনময়ের অ্যান্সারও পেলাম। আচ্ছা মিউট করো, মিউট করো, প্রত্যেকে মিউট করো। দেখো এই কোণটা জানতে চেয়েছে, করতেই হবে এটা, এটা করতেই হবে যাকে বলে। আমি অন্তত আরো 4-5 জন অ্যান্সার চাই। 70 বলছো মৌপিয়া, 4 জন অ্যান্সার পেলাম। সৌমি উত্তর করো, রূপম অ্যান্সার করো, করতেই হবে এটা। এটাও কিন্তু মুখে মুখে হওয়া পসিবল, কোনো না লিখে মুখে মুখে হওয়া সম্ভব। না লিখে মানে কোনো ত্রিভুজের এই ত্রিভুজের এই বৃত্তস্থ এইসব না লিখে কিন্তু করা সম্ভব। আচ্ছা রূপম মিউট করো, আনমিউট করো, বলো এই কোণটার মান, এই কোণটার মান কত হবে? বি এ বি সি কোণের মান কত হবে? একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজের একটা বলা আছে 85 আর একটা 75, তাহলে বাকি কোণটার মান কত? 180 থেকে মাইনাস করে দিতে হবে। করে ফেলো, করে ফেলো। তাহলে 180 থেকে যদি 85 আর 75 মাইনাস করি তাহলে কত হবে?
20 ডিগ্রি হবে? রেসপন্স করবে। তাহলে এই কোণটা 20 ডিগ্রি, প্রত্যেকে এগ্রি করছো, হ্যাঁ কি না? এবার দেখো হ্যাঁ। আবার সেই একই জিনিস, আমি এই বৃত্তচাপটার সাপেক্ষে দেখব, এই বৃত্তচাপের সাপেক্ষে এই কোণটা কি কোণ? কে বলবে? পরিধিস্থ বৃত্ত- কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা কি হবে? কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের কি ব্যাপার হয়, কি সম্পর্ক? দ্বিগুণ হয়ে যায়, তাহলে ডবল হবে। 40 ডিগ্রি হয়ে যাবে, হ্যাঁ কি না? রেসপন্স করো। 40 হ্যাঁ, স্যার। ডিগ্রি হবে তো? এবার এই যে ছোট ছোট যে ত্রিভুজটা পাচ্ছি, আইডেন্টিফাই করছি, দেখো এই যে ত্রিভুজটা পাচ্ছি আমি, এই ত্রিভুজের একটা বিশেষ ব্যাপার রয়েছে। কি ত্রিভুজ এটা? এটা দেখো এই বাহুটা পরস্পরের সঙ্গে সমান। কেন? কেন সমান? ও এ ইজিক্যাল টু ও সি। কেন? উভয় হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। হ্যাঁ কি না? তাহলে এই দুটো কোণ পরস্পরের সঙ্গে সমান হবে। তাহলে দুটো কোণের মান কত হবে? 180 থেকে 40 মাইনাস করে 2 দিয়ে ভাগ, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? 140 ডিগ্রি বাই 2 ইজ ইকুয়াল টু 70 7। ডিগ্রি। বোঝা গেছে? অনেকের অ্যান্সার পেয়েছি। পারফেক্ট, ক্লিয়ার হয়েছে? দেখো আগে আমরা ত্রিভুজের দিয়ে ত্রিভুজ বের করলাম, তার সঙ্গে দ্বিগুণ করে কেন্দ্রস্থ কোণ বের করলাম। যেই কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম, যেহেতু সমান বাহু অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ, তার সাপেক্ষে বের করলাম। মাফিজুর, ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। হ্যাঁ স্যার। মিন্ময়, এভাবেই করেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, চল সন্দীপ। সন্দীপ, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। এই সপ্তাহে যেন মক টেস্ট প্রত্যেকের ভালো হয়, বুঝতে পারলে? শুধুমাত্র ম্যাথের যে টপিকগুলো তার রেকর্ডিংও দিয়েছি, তার প্র্যাকটিস সেটও দিয়েছি, যেন খুব ভালো রেডি হয়। ওকে, চল চল। পরের কোশ্চেন দেখো, দেখো পারা যায় কিনা। কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, সিডি বৃত্তের উপর যে কোনো একটি জ্যাড, বিওসি কোণ 180 ডিগ্রি হলে এডিসি কোণের মান কত? চলো চেষ্টা করো, চেষ্টা করো। তাহলে ত্রিভুজের সাপেক্ষে আগে কেন্দ্র আঁকা প্রয়োজন। ধরলাম ও কেন্দ্র, ও কেন্দ্র মানে বলাই আছে ও কেন্দ্র। তাহলে একটা ব্যাসটা আঁকি, ব্যাসটা হচ্ছে দুটো প্রান্তবিন্দু, হচ্ছে একটা এ আর একটা হচ্ছে বি, এ বি, আর একটা জ্যা, যে কোনো জ্যা। আচ্ছা ধরতে পারি এইটা একটা জ্যা, এটা কি জ্যা? এটা হচ্ছে সিডি জ্যা। ওকে, সিডি জ্যা। তাহলে সিডি যদি জ্যা হয়, তাহলে কিভাবে কি চেয়েছে? বি ও সি কোণ। আচ্ছা বি ও সি কোণ, আচ্ছা তাহলে এই দুটো যোগ করতে হচ্ছে, এইটা যোগ করতে হচ্ছে, কারণ এই কোণটার মান কত বলা আছে? 120 ডিগ্রি বলা আছে। এরপরে এ ডিসি কোণ চেয়েছে, এ ডিসি। ওকে ওকে, তাহলে এইটাও যোগ করা প্রয়োজন, এই কোণটার মান কোশ্চেন মার্ক, তাই তো? দেখো চেষ্টা করো। অ্যান্সার পেয়ে গেছি অনেকের। সেওসি 30 ডিগ্রি বলছো, আশিস প্রতিহার 30 ডিগ্রি বলছো। দেখা যাক, দেখা যাক। চলো চেষ্টা করবে, অনেক কি চিন্তা করো, পারবে? একদম সহজ কোশ্চেন, এত সময় লাগছে কেন? এ কি কথা, আগের কোশ্চেনটার মতোই তো। আমি এই বৃত্তচাপ এঁকে দিচ্ছি, দেখো বোঝা গেল কিনা? এই বৃত্তচাপ, এই বৃত্তচাপটার উপর গুরুত্ব দাও তো, পারা যায় কিনা দেখো। এবার রূপম অ্যান্সার চাই। আরে করো করো। হ্যাঁ স্যার, করছি। সৌমি পেয়েছি, মিনময় পেয়েছি, মৌপিয়া পেয়েছি, বাকিরা? সন্দীপ অ্যান্সার করো। শ্রেয়া অ্যান্সার করো। এটা আশিস অ্যান্সার পেয়েছি। সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন। দেখো বলো বলো, একজন আনমিউট করো, যে কোনো একজন। এই কোণটা কত হবে? যদি একটা 120 ডিগ্রি হয়, এটা কত হবে বলো? 60। 60 ডিগ্রি, কারো কোনো ডাউট নেই, এটা 60 ডিগ্রি। আমি কোণটা আঁকলাম, এই যে এই দুটো বিন্দুর মাঝখানে, অর্থাৎ যে বৃত্তচাপটা রয়েছে, এই বৃত্তচাপের সাপেক্ষে এই 60 ডিগ্রির এই কোণটা কি কোণ? এটা কি কোণ? কেন্দ্রে উৎপন্ন হয়, দ্যাট ইজ কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটা কি 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 হবে? এটা পরিধিস্থ কোণ। তাহলে কত হওয়া উচিত বলো? মুখে মুখে তো 30 30। ডিগ্রি অ্যান্সার। এত তাহলে সময় লাগানোর কি আছে? বোঝা গেছে? এইগুলো পরীক্ষায় কোশ্চেন দেবে, 1-1.5 মিনিট টাইম নেওয়া যাবে না, কয়েক সেকেন্ড অ্যান্সার করতে হবে। বোঝা গেছে? সন্দীপ 15 কেন করতে যাচ্ছিলে?
আগেও একটা এরকম অঙ্ক করলাম, এই ব্যাস ট্যাস এগুলো বলে দিয়ে ইচ্ছা করে কনফিউজ করা, এতটাই সহজ কোশ্চেন এইগুলো, বুঝছে? চলো আজকের ষষ্ঠ প্রবলেম, সিক্স প্রবলেম কি বলে দেখো, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি ইজ ইকুয়াল টু বিসি, পরিকেন্দ্র ও, এ এবং ও বিন্দু দুটি বিসি বাহুর বিপরীত দিকে আছে। ওকে ওকে, বিওসি কোণ 100 ডিগ্রি হলে এ বিও কোণের মান কত? আচ্ছা আচ্ছা, বিপরীত দিকে আছে। আচ্ছা, এ বি সি তে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। আচ্ছা, ও পরিকেন্দ্র, আচ্ছা বিপরীত দিকে আছে। আচ্ছা, তাহলে আগে গোটা কেন্দ্রটা আঁকি। দেখো এটা ও, এটা এটা এ, না এটা এ নয়, বিপরীত দিকে আছে, এটা বিসি। আচ্ছা, এটা ধরে নি বি, এটা ধরে নি সি, একদম এইখানে এ ধরি। রূপম অ্যান্সার চাই তাড়াতাড়ি এটা। তাহলে এ বিসি সমদ্বিবাহু ত্রিভুজ পেলাম, তাহলে কি আইডেন্টিফাই লিখে রাখবো যে এ বি ইজ ইকুয়াল টু এসি। দেখো মিলছে। এবার বিওসি ত্রিভুজ, বিওসি কোণ, তাহলে বিওসি কোণ বলতে এটা যোগ করতে হবে। এর মানটা কত? এর মানটা বলা আছে 100 ডিগ্রি। সেওসির অ্যান্সার পেয়েছি, সেওসি বলছো 25 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইটা 100 ডিগ্রি বলা আছে, তাহলে চেয়েছে কি এ বি ও। আচ্ছা, এ বি ও চেয়েছে মানে এই কোণটা টোটাল চেয়েছে। ওকে, দেখা যাক পারা যায় কি, পারা যায় কিনা, দেখা যাক পারা যায় কিনা। খুব ভালো কোশ্চেন কিন্তু এগুলো, খুব ভালো কোশ্চেন। একটু এতক্ষণ যে অঙ্কগুলো করাচ্ছিলাম তার থেকে একটু টাফ বলতে পারি, টাফ ঠিক নয়, একটু কমপ্লিকেটেড, আর কিছু না। সেই একই ব্যাপার দেখবো কিন্তু সেই বৃত্তস্থ সেই কেন্দ্রস্থ, সেই বৃত্তস্থ সেই কেন্দ্রস্থ। আচ্ছা, সেওসির অ্যান্সার একমাত্র পেয়েছি। আচ্ছা আচ্ছা, কেউ আমাকে একটু বলো তো এই কোণটার মান কত হবে? উল্টো দিকে, একদিকে যদি 100 ডিগ্রি হয় আর একদিকে কত হবে? কত হবে? লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, দ্যাট ইকুয়াল টু 260 ডিগ্রি বলা চলে। রেসপন্স করো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। সুন্দর। দেখো এইবার কিভাবে করবে, দেখো দেখে তোমাদের মনে পাচ্ছে এরকমও হবে। আমি এই বৃত্তচাপটা নিচ্ছি, এই বৃত্তচাপটার সাপেক্ষে এই কোণটা কি গো? কে বলবে? এই বৃত্তচাপটার সাপেক্ষে এই কোণটা কি? ভেবে বলো। আমি একটা বৃত্ত আঁকলাম, বিধ্বস্ত কোণ হবে। হ্যাঁ কেন্দ্রস্থ কোণ হবে। কি করে বৃত্তস্থ কোণ হয় বলছো? সরি, কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ ধরো এই একটা এ একটা এঁকেছি, বি একটা এঁকেছি, এইটা হচ্ছে কেন্দ্র। তাহলে তুমি মনে হতে পারো যে এইটা কেন্দ্রস্থ কোণ, এটাও তো কেন্দ্রস্থ কোণ রে বাবা, হ্যাঁ হ্যাঁ কি না? হয়েছে? হ্যাঁ কি না? এইটাই এখানে বোঝার ব্যাপার। তাহলে দেখো যদি কেন্দ্রস্থ কোণের মান 260 ডিগ্রি হয়, তাহলে এইটা কি কোণ? ওই বৃত্তচাপের সাপেক্ষে বলো, বৃত্তস্থ কোণ। তাহলে ওর মান কত হবে? 130 ডিগ্রি হবে, হ্যাঁ কিনা? মুখে মুখে অ্যান্সার হবে, খুব কেয়ারফুল, ভালো করে দেখো। প্রথমে আমি কোন ত্রিভুজটা দেখবো? ওপরের ত্রিভুজটা। ওপরের ত্রিভুজটা মিন্স এ বিসি ত্রিভুজ। এ বিসি ত্রিভুজের এ কোণটার মান কত বলে দিয়েছি? 130 ডিগ্রি। এই দুটো বাহু সমান, তাহলে এই কোণটার মান বেরোবে কত হবে? একটা স্টেপ জাম্প করে এতক্ষণ করালাম, সেই স্বার্থে বলছি যে এটা এইভাবে লেখা যায়। রেসপন্স করো, হবে তো? কেন দুটো কোণ সমান হয়, তাহলে 180 থেকে 130 মাইনাস করে তাকে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে 25 ডিগ্রি। আচ্ছা একটা জিনিস বলে দিই, আশিস আর শ্রেয়সীর 25 আনসার পেটে দুটোই ভুল, শুধুমাত্র এই কোণটা 25 ডিগ্রি বেরোলো। এইবার একই ভাবে তোমরা নিচের ত্রিভুজটার সাপেক্ষে বেরোবে। নিচের ত্রিভুজটা বলতে এইটা ও, এটা বি, এটা সি, এটা যদি 100 ডিগ্রি হয়, এই দুটো বাহু সমান, কেন বলে দেওয়া আছে এই দুটো বাহু কি? এই দুটো বাহু হচ্ছে ব্যাসার্ধ, সমান হবে। তাহলে এই দুটো কোণ সমান হবে,
তাহলে এই কোণটার মান কত হবে বুদ্ধি করে যদি বলি, 180 মাইনাস 100 ডিগ্রি বাই 2 দ্যাট ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? 40 ডিগ্রি। তাহলে টোটাল এ বি ও কোণ মানে কত? এ বি সি কোণ প্লাস সি বি ও কোণ। তাহলে একটার মান 25 ডিগ্রি আর একটার মান 40 ডিগ্রি। তাহলে মোট মান কত? 65 ডিগ্রি। ভেরি গুড সন্দীপ, পারফেক্ট অ্যান্সার, খুব ভালো অ্যান্সার হয়েছে। ক্লিয়ার হলো? সেওসি ভালো করে দেখো, ছোট্ট ভুল হলো এখানে তোমার। রেসপন্স করো, বোঝা গেছে? প্রত্যেকে দেখো, না বুঝতে পারলে বলো আমাকে। শ্রেয়া বুঝতে পেরেছো? আশিস, সৌমি, রূপম, মিনময় ক্লিয়ার হয়েছে? মাফিজুর ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। শ্রেয়সী বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মৌপিয়া ক্লিয়ার? রিমা রেসপন্স করো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। দেখো একদম ত্রিভুজের বেসিক কনসেপ্টের উপর কিন্তু প্রশ্ন। ওকে, অসুবিধা নেই। চল আজকের শেষ প্রবলেম কি বলেছে দেখো। আচ্ছা, শেষ প্রবলেম নয়, এটাই শেষ প্রবলেম ছিল, সরি, এটা ডবল রিপিট হয়েছে। ওকে দেখো, তাহলে এই প্রবলেম, এই 6টা প্রবলেম করলাম, 6টা ভিন্ন টপিকের প্রবলেম। কোনো ডাউট হলে আমাকে বলো, ঠিক আছে? এই কোশ্চেনটা এসেছিল এই বছর রেলের এনটিপিসি কোন একটা শিফটে এসেছিল, তার আগে সিজিএল এর কোশ্চেন এসেছিল। সিজিএল মানে বুঝতেই পারছো কতটা টাফ লেভেল হয়। সেখানে যদি এরকম টাইপের কোশ্চেন আসে তাহলে তোমাদের কিন্তু মানে খুব কঠিন ভাবা উচিত নয় পরীক্ষাগুলোকে, সহজই, খুব কঠিন ব্যাপার নয় যদি তোমাদের উপপাদ্য, থিওরেম সব কিছু একসাথে মনে থাকে। ওকে চলো, এরপরে আমি বৃত্ত চতুর্ভুজের টপিকটা ষষ্ঠ ক্লাসে আলোচনা করব, দিয়ে জ্যামিতি 1 মাসের জন্য স্টপ রেখে দেবো। জ্যামিতি অনেকটা এগিয়ে গেছে, 6টা ক্লাস হয়ে যাচ্ছে। তারপরে আমরা পাটিগণিত পরপর টপিক করাবো। ওকে, এই সপ্তাহে যেহেতু এই টপিকটা নেই, আমি প্র্যাকটিস সেট আলোচনা করার দরকার নেই। সোমবার দিন আমি এর প্র্যাকটিস সেট দেবো, তখন এটা দেখে নিও। তো তোমরা এই সপ্তাহের জন্য যে টপিকটা বলে দেওয়া আছে, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, মিশ্রণ, আর এই 4টে জ্যামিতিক টপিক খুব ভালো করে রেডি করো। রোববার যেন পরীক্ষা প্রত্যেকের ভালো হয়, ঠিক আছে? চলো আজকে তাহলে এতটাই।